ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আমরা আজকে কথা বলবো সম্প্রতি যে ফাইনালাইজড হয়েছে আইপিও রুলস, সেটি নিয়ে। এটি আসলে কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে, বা এর মাধ্যমে আইপিও বাজারে যে খরা সেটি কাটবে কিনা। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন ইনভেস্টমেন্ট ব্যাংকার জনাব খালেদ হাসান। তিনি ভাইস প্রেসিডেন্ট ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। খালেদ ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু ভাই আমাকে এখানে আমন্ত্রণের জন্য। সবার যে প্রশ্ন এক নাম্বার, যে এটা আসলে অনেক দিন ধরে রিফর্ম করার জন্য স্টেক হোল্ডার্স ওপিনিয়ন, তারপরে মাঝখানে নানা রকমের নিয়ম কানুন আসছিল যেগুলো নিয়ে আপনার আপত্তি উঠছিল, শেষ পর্যন্ত যেটি এসছে, আপনি কতটা স্যাটিসফাইড? স্যাটিসফ্যাকশনের জায়গাটা তো আসলে আমরা যখন একটা প্রয়োগে যাব এবং সেখান থেকে যখন আমরা ফলাফলটা পাবো সেটা বলতে পারবো। বাট আমি যদি মোটা দাগে কয়েকটা বিষয়ে আলোকপাত করতে চাই। প্রথমে দেখেন, আমাদের তো আসলে আমরা একটা বছর অতিবাহিত করলাম আসলে কোনো পাবলিক ইস্যু ছাড়াই বলা চলে। আপনারাও রিপোর্ট করেছেন এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক মহলে। তো আমাদের মার্কেট ফরমেশনের জন্য কিন্তু আসলে নতুন সিকিউরিটিস এবং ভালো মৌলভিত্তিক কোম্পানিকে আসতে হবে, কারণ এই জিনিসটা কিন্তু মার্কেটকে, সাপ্লাই সাইডটাকে সবসময় সচল রাখে। এবং আপনার যদি সাপ্লাই সাইডটা যদি ঠিক না থাকে, তখন কিন্তু ডিমান্ড সাইডেও কিন্তু একটা মিসম্যাচ হয়ে যায়। এবং আমরা যেটা বলি যে সবসময় আমরা একই শেয়ারগুলোতেই আমরা ঘোরাফেরা করি। তো যখন সাপ্লাই সাইডটা ঠিক থাকে না, তখন কিন্তু সেকেন্ডারি মার্কেটেও কিন্তু একটা প্রেশার পড়ে। তো একটা সাস্টেনেবল ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু আসলে আইপিও দরকার। তো যদি সেই দিক থেকে চিন্তা করি, তাহলে কিন্তু অনেক দিন ধরে আপনি যেটা বললেন যে একটা নতুন রুলসে অপেক্ষা সবাই ছিল এবং সবাই চিন্তা করছিল যে এই রুলসটা কিভাবে, কি ইস্যুয়ারের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটি বা কন্ট্রোল পয়েন্ট অফ ভিউ থেকে কি কি ধরনের কন্ট্রোল মেকানিজম এখানে আসবে। তো অতি সম্প্রতি আপনি জানেন একটা ড্রাফট রুলস এখানে পাবলিশ হয়েছিল। তো ড্রাফট রুলস পাবলিশ হওয়ার পরে সবার মধ্যে কিছু চিন্তা ভাবনা চলে আসে এবং সবাই এটাকে একটু মোর টাইটনিং, মোর স্ট্রিনজেন্ট ওই দিক থেকে টু স্ট্রিনজেন্ট এমনিতেই, যে যেটা আমাদের অবজারভেশন, যে খুবই স্ট্রিনজেন্ট পলিসি বাংলাদেশে, যার কারণে অ্যাকচুয়াল অপারেটরদের আসলে খুব টাফ হয়ে যায় অপারেট করা। তারপরেও আসলে এর ফল কিন্তু আসলে উল্টো হয়েছে। যারা নিয়ম মানে বাংলাদেশে, তাদের জন্য খুব কঠিন, আর যারা নিয়ম ভেঙেছে তাদের জন্য আসলে স্ট্রিনজেন্ট অর লুজ রেগুলেশনস আসলে ডিড নট ম্যাটার। ইনফ্যাক্ট তারা যেটি করেছে টোটাল নন কমপ্লায়েন্স আর কি। জি, তাদেরকে এখন খুঁজেও পাওয়া যায় না আসলে। সেটা তো আরেকটা প্রেক্ষাপটে বাবু ভাই, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ড্রাফট রুলসটা আসার পরে কিন্তু আসলে আমাদের যে রেগুলেটর আছে ওনারা কিন্তু আসলে সকল স্টেক হোল্ডার সাথেই বসেছেন। ইভেন আমরা ইনভেস্টমেন্ট ব্যাংক থেকেও আমরা বেশ কয়েকবার ওনার সাথে গিয়েছি। আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ব্যাংক আমরা যারা আছি, ওনারা মতামত নিয়েছেন। এবং সবচেয়ে মানে পজিটিভ সাইড এটাই হচ্ছে যে আমাদের যে মতামতগুলো সেটা কিন্তু আমরা আসলে ফাইনাল রুলসে আমরা সেটার রিফ্লেকশনটা পেয়েছি। ওকে, হুইচ ইজ আ ভেরি গুড সাইন। কারণ মার্কেট যারা ইন্টারমিডিয়ারিজ বা আমরা যারা মার্চেন্ট ব্যাংকার আছি, আসলে এই রুলসটা তো আমরা আসলে প্রয়োগে যাব। তো সেখানে এই মতামতগুলা যদি তখন ওই রুলসে পাওয়া যায়, তখন কিন্তু এটা কিন্তু বোথ ওয়েতে কাজ করে। আর আপনি যেটা আসলে বললেন সেটা হচ্ছে আইনের প্রয়োগ। আসলে আইনের প্রয়োগটা তো আসলে আরেকটা বিষয়, কারণ প্রয়োগের ক্ষেত্রে তো আসলে যে নীতি নির্ধারক তার দিক থেকেও এটাকে যেরকম আমাদের ভালো আইনও দরকার এবং তার প্রয়োগও দরকার। হ্যাঁ, সুপারভিশন করতে হয়, আবার যে আইনটা নিয়ে কাজ করছে তার দিকটাও খেয়াল রাখতে হয়। এবার একটু যে ইউ হ্যাভ কাম থ্রু আ ডিপ রিসার্চ, যেটার ইম্প্যাক্ট অ্যানালাইসিস আপনারা করেছেন ইউসিবি ইনভেস্টমেন্ট থেকে, আমরা যতটুকু জানতে পেরেছি যে কি কি পরিবর্তন আসলো, যে একটু যদি সহজ করে আমাদের সব দর্শকদের জন্য বলেন। আমি প্রথমেই দর্শক উল্লেখ করে নিই যে একসময় যে আইপিও লটারি হতো, যে ভাগ্যবান আবেদনকারী এক লট প্রাইমারি শেয়ার পাবেন, যার ভাগ্য খারাপ তিনি পাবেন না, সেই এক্সাইটমেন্টটা কিন্তু আবার নতুন আইনে ফিরিয়ে আনা হয়েছে। মাঝখানে যেটি করা হয়েছিল যে প্রো রাটা সবার মধ্যে সমানুপাতিকভাবে ভাগ করে দেওয়ার একটা সিস্টেম চালু হয়েছিল। এমন হয়েছে যে 12-13টি শেয়ার পাচ্ছেন একজন বিনিয়োগকারী। তো আপনার যে লটারি দিয়ে যদি শুরু করি। জি, ধন্যবাদ বাবু, আপনি আসলে যথার্থই বলছেন। কারণ আমরা কিন্তু একটা সময় সবাই এটা দেখেছি যে আমরা আসলে সবাই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতাম প্রাইমারি মার্কেটে, এবং সেখান থেকে একটা লটারি হতো এবং
যারা শেয়ারটা পেতেন একটা ভালো পরিমাণে একটা শেয়ার, হয়তো কেউ 1,000 বা কোনো ইস্যুতে 2,000 বা শেয়ারটা পেতেন, এবং বিনিয়োগকারীদের সবসময় একটা সেখান থেকে একটা তারা চিন্তা করতেন যে একটা মুনাফা তারা তুলে নেবেন বাজার থেকে। তো সেদিক থেকে যখন অনেকটা সময় যখন আমরা আবার পুরোটা দেখলাম, সেখানে খুব একটা ইনসিগনিফিক্যান্ট শেয়ার পাওয়া যেত, আপনি যেটা বললেন কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 10টা। তো সেখানে কিন্তু আসলে নতুন ইনভেস্টর ওইভাবে আকৃষ্ট হচ্ছিল না যদি বলি, কারণ এই পুঁজিবাজারে নতুন ইনভেস্টর আকৃষ্ট হতে কয়েকটা বিষয় টার্ন মিনিংলেস ইনফ্যাক্ট মাঝখানে যে Exactly. সময়টা। এক্স্যাক্টলি। তো সেখান থেকে কিন্তু বলবো যে এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত আসলে লটারিটাকে ফিরে নিয়ে আসা। এবং আসলে এখন তো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সমেন্ট এসেছে, স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে বাকি সবাই আসলে এই জায়গাতে অনেক পারদর্শী। তো আমার মনে হয় লটারি বা যে বিষয়গুলো আছে সেটাও খুব সহজেই আমাদের যে ইউনিফর্ম সিস্টেম আছে সেখানে কন্ডাক্ট করে ফেলা যাবে। ওকে, আর এমনিতে ওভারঅল আমরা আসলে সবগুলো ইম্পর্টেন্ট আসপেক্টই আপনার কাছ থেকে শুনতে জি। চাই। যে একটা বড় জিনিস ছিল যে আপনার ভ্যালুয়েশন নিয়ে, জি। যে আইপিও আসলে যখন ফিক্সড প্রাইসে যেটি আসে জি। সেটি তো আসেই, জি। কিন্তু যখন বুক বিল্ডিং এর ক্ষেত্রে আসে এটি আমি তাকে যে কোম্পানি প্রাইমারি শেয়ারের কি দাম পাবে এটিকে রেস্ট্রিক্টেড করতে করতে একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে আসলে ভালো কোম্পানি আর ইন্টারেস্টেডই ছিল না। তো এখানে কি পরিবর্তন এসছে? আসলে এটা তো অনেক দিন ধরে এই বিষয়টা অনেক আলোচনা হয়েছে আসলে, যে ভ্যালুয়েশনের যে বিভিন্ন মেথড আমাদের এখানে বিভিন্ন সময় কাজ করেছে আসলে। সেদিক থেকে কিন্তু এই নতুন রুলসটা কিন্তু একটা বলা চলে এটা একটা ম্যাসিভ শিফট হয়েছে। ম্যাসিভ শিফট আসলে যদি বলি, এখানে আমরা এইবার দেখতে পাচ্ছি আমাদের রুলসে ইন্টারন্যাশনালি যে অ্যাকসেপ্টেড ভ্যালুয়েশন মেথডগুলো আছে সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, উইচ ইজ অ্যাকচুয়ালি সেটাই হওয়া উচিত। মানে যদি একটু যদি ভেঙে বলেন, আমি যদি একটু কিভাবে? বলি, ভেঙে যদি বলি, তাহলে আমরা যারা অ্যানালিস্ট বা যারা শেয়ার মার্কেটে কাজ করি বা ভ্যালুয়েশনে কাজ করি, সেখানে আমরা বলি যে দুই ধরনের ভ্যালুয়েশন আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুয়েশন, আর একটা হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন। রিলেটিভ ভ্যালুয়েশনটা কি? আপনার সমপর্যায়ে বা সমমানের যে কোম্পানিগুলো আছে বা একই শ্রেণীভুক্ত যে বাজারে অন্য যে সেম ইন্ডাস্ট্রির কোম্পানি, সেম ইন্ডাস্ট্রি, তাদের পারফরমেন্সের সাথে আপনার কিছু ইন্ডিকেটরকে কম্পেয়ার করে আপনার একটা ভ্যালুয়েশন করা হয়। আর অ্যাবসলিউট ভ্যালুয়েশনটা হচ্ছে পুরোপুরি আপনার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, পারফরমেন্স, আপনার ফিউচার ক্যাশ ফ্লো, আদার যে অ্যাসপেক্টগুলো আছে সেটা দিয়ে আমরা ভ্যালুয়েশন করে থাকি। যেরকম ধরেন খুবই প্রচলিত, আপনাকে যদি আমি অ্যাবসলিউট ভ্যালুয়েশনের কথা বলি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড বা ডিভিডেন্ড ডিসকাউন্টিং মডেল যেটা বলি, বা গর্ডনস। তো এই যে যে অ্যাবসলিউট ভ্যালুয়েশনগুলো আছে সেখান থেকে দুটো মেথড মিনিমাম নিতে হবে, এবং রিলেটিভ থেকে মিনিমাম দুটো মেথড নিয়ে প্রসপেক্টাসে সেটা ভ্যালুয়েশন রিপোর্ট দিতে হবে। এই ভ্যালুয়েশন রিপোর্টটা দেওয়ার পরে সেটা দিয়ে কোম্পানি চলে যাবে রোড শোতে। রোড শোতে যাওয়ার পরে সেখানে সকল অ্যানালিস্ট বা এলিজিবল ইনভেস্টরদের প্রতিনিধিরা আসবেন। আসার পরে তারা কোম্পানির যে ফিউচার পটেনশিয়ালস অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে সেটা দেখে তারা আবার তাদের ভ্যালুয়েশনটা দিবে। তো সেখানে ইস্যুয়ার এবং ইস্যু ম্যানেজার সেই ভ্যালুয়েশনগুলো যখন পাওয়ার পরে এটা এখানে বলা আছে যে ইস্যু ম্যানেজার উইথ কনসালটেশন উইথ ইস্যুয়ার একটা ইন্ডিকেটিভ প্রাইস সেট করবে। এখন এই ইন্ডিকেটিভ প্রাইসটা যখন সেট করবে, সেই ইন্ডিকেটিভ প্রাইস আবার হ্যাজ টু বি সাপোর্টেড বাই 40 এলিজিবল ইনভেস্টরস মিনিমাম। আচ্ছা, এই 40 কারা হবে সেটা আইনে বলা আছে। এই 40-র মধ্যে 30 10 ইচ অবশ্যই হতে হবে পোর্টফোলিও ম্যানেজার, অথবা আমরা মার্চেন্ট ব্যাংকার বলি যাদের পোর্টফোলিও লাইসেন্স আছে। এছাড়া হচ্ছে স্টক ব্রোকার, এবং আরেকটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং বাকি 10 হতে পারবে আদার্স লাইক ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, আদার যে আছে। সো এখানে কিন্তু এটা ভ্যালুয়েশন ইন্টারন্যাশনাল মেথড বলছি, এবং এর সাথে কিন্তু মার্কেট বেসড অ্যাপ্রোচও হচ্ছে। কারণ আপনাকে কিন্তু এই যে আপনার যে শেয়ারটা আপনি অফলোড করতে যাচ্ছেন, এটাকে কিন্তু এখন মার্কেটে ডিমান্ড দিয়ে যাচাই করে আসতে হবে। নট লাইক যে আমি চাইলাম মার্কেট তার একটা রেসপন্স price, কেমন হবে তার একটা ইন্ডিকেশন থাকে এখানে থাকবে, এবং সেই ইন্ডিকেটিভ প্রাইসটার উপরেই কিন্তু পরবর্তীতে যদি কোম্পানির মেরিট থাকে, ডিসক্লোজার সবকিছু ঠিক থাকে, পরবর্তীতে রেগুলেটর সেটা অ্যাপ্রুভাল দিলে সেটার উপরে বিডিং হবে।
সেই বিডিংটা হবে হচ্ছে এই যে ইন্ডিকেটিভ প্রাইস যেটা সেট হয়েছে তার 25% ভ্যারিয়েশন, মানে আপার অর লোয়ার, সেখান থেকে একটা প্রাইস ডিসকভার হবে, যেটা বলবো আমরা বলি কাট অফ প্রাইস। সেই প্রাইসে কিন্তু এখন থেকে ইনস্টিটিউশন এবং জেনারেল পাবলিক সবাই কিন্তু ওই প্রাইসে এখন থেকে সাবস্ক্রাইব করবে। সো এখানে আরেকটা বেশ চেঞ্জ আসছে। আপনি যদি মনে থাকে তাহলে গত রুলসে, মানে আগে 2015 সালের রুলসে, সেখানে কিন্তু কাট অফ প্রাইস যেটা হতো তার থেকে 10% ডিসকাউন্টে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটা পাইতেন। বাট এখন আর এই জিনিসটা থাকছে না, এখন সবাই একটা ইউনিফর্ম প্রাইসে শেয়ারটা পাবে। ওকে, আই মিন ইজ ইট দ্য কাট অফ প্রাইস? কাট অফ প্রাইস। ওকে, আরেকটা হচ্ছে যে কোটা। জি, কোটায় কোনো পরিবর্তন এসেছে? কোটায় কিছু পরিবর্তন আসছে। কোটায় যদি আমি পরিবর্তন বলি, সেখানে নতুন নতুন কিছু ক্যাটাগরি ইন্ট্রোডিউসড হয়েছে। মিউচুয়াল ফান্ডের জন্য একটা বড় চেঞ্জ আসছে। আগে মিউচুয়াল ফান্ডকে ধরা হতো এলিজিবল ইনভেস্টর কোটার মধ্যে, বাট এখন মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা করে ডেডিকেটেড 10% রাখা হয়েছে, এবং সেটা হচ্ছে আদার ইনভেস্টরের আন্ডারে। সো মিউচুয়াল ফান্ড আর এখন থেকে এলিজিবল ইনভেস্টরের মধ্যে আসছে না। তাহলে এলিজিবল ইনভেস্টর তো আছে, যেমন বুক বিল্ডিং এর ক্ষেত্রে, যেহেতু বুক বিল্ডিং ইজ মোর, আমরা বললাম যে ড্রিভেন বাই ইনস্টিটিউশন, সো সেখানে কিন্তু ইনস্টিটিউশনের জন্য 40% কোটা রয়েছে, সেখানে 10% আলাদা করে মিউচুয়াল ফান্ডের জন্য আছে। নতুন কারা আসলো? নতুন আসলো হচ্ছে হাই নেট ইন্ডিভিজুয়ালস, তাদের জন্য আলাদা ডেডিকেট কোটা করা হয়েছে। যে প্রতিষ্ঠানের আইপি হচ্ছে সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ীদের জন্য, এবং আগের মতোই এনআরবি এবং জেনারেল ইনভেস্টর এদের জন্য। জেনারেল ইনভেস্টরের কোটা কি কমেছে আগে যেতে? জেনারেল ইনভেস্টরের কোটা ক্ষেত্র বিশেষে একটু কমেছে। তো বাট এটাকে যদি আপনি সমন্বিতভাবে দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আকারে কমেনি, কারণ কোন জায়গাতে যদি আইপিও 3 রকম আছে এখন, আমি যতটুকু দেখলাম, যে একটা হচ্ছে যে ফিক্সড প্রাইস এন্ড আপনার যে বুক বিল্ডিং। ফিক্সড প্রাইস আবার 2 রকম, একটা হচ্ছে যে ফেস ভ্যালুতে, আর একটা হচ্ছে যে ডিসকাউন্টে বা প্রিমিয়ামে। জি, আচ্ছা, জি। তাহলে অ্যাকচুয়ালি আরেকটু যদি আমরা ভেঙে বলি তাহলে কিন্তু 3 রকম হয়ে যাবে। দেখেন বাবু ভাই, ডিসকাউন্ট, সমমূল্য মানে পার, এবং প্রিমিয়াম। সো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের কিন্তু 2006 যে রুলস ছিল তখন কিন্তু আমাদের ফিক্সড প্রাইসে প্রিমিয়াম আমরা কাজ করেছি, বাট 2015-তে আবার যখন আইনটা নতুন করে আসলো তখন সেখানে কিন্তু প্রিমিয়াম শুধু বুক বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেবল ছিল, বাট ফিক্সড প্রাইস ছিল শুধুমাত্র ফেস ভ্যালুতে। তো আবার আমরা এখানে দেখছি সেই জিনিসটা আবার রিইন্ট্রোডিউস করা হচ্ছে, যে ক্ষেত্রে কোম্পানি যদি চায় তাহলে তারা ফিক্সড প্রাইস উইথ প্রিমিয়ামও অ্যাপ্লাই করতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু ভ্যালুয়েশনটা ঠিক আগের মতো বুক বিল্ডিং এর মতোই, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে বা যে মেথোলজি দেওয়া আছে সেভাবে হবে। শুধু একটা জায়গাতেই একটু একটা এক্সট্রা কন্ডিশন আছে, যে ফিক্সড প্রাইসে যদি প্রিমিয়াম আপনি এলিজিবল হন বা পান, সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা কোনোভাবেই বা আপনার ইস্যু প্রাইসটা কোনোভাবেই ওই কোম্পানির ন্যাভের উপরে যাবে না, বা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আমরা যেটাকে বলি সেটার উপরে যাবে না, উইদিন দ্যাট ব্যান্ড থাকবে। আর ডিসকাউন্টে যেটা কথা বলছেন, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে, বিশেষত যেমন ধরেন রেগুলেটেড কোম্পানি বা যারা কোনো প্রাইমারি রেগুলেটরের আন্ডারে যে কোম্পানি, তাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে তাদের একটা অ্যাকুমুলেটেড লস আছে, হয়তো বিভিন্ন কারণে থাকতে পারে, এখন তারা লিস্টিং আসতে যাচ্ছে, তো এখন প্রফিট করছে কিন্তু আগে লস করতো, যেটা তার ক্যাপিটাল সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, আমি আগেই বললাম রেগুলেটেড কোম্পানি, এখানে সংজ্ঞা আছে রেগুলেটেড কোম্পানির। সংজ্ঞাটা হচ্ছে যে রেগুলেটেড কোম্পানি বলতে বোঝাবে যারা 3 বছর অপারেশন আছে এবং যারা রেগুলেটেড বাই অ্যানাদার প্রাইমারি রেগুলেটর, লাইক বাংলাদেশ ব্যাংক অর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট। এক্স্যাক্টলি। সো তাদের প্রাইমারি রেগুলেটর আছে। তো সেই ক্ষেত্রে রুলসে কিন্তু কিছু কিছু জায়গায় রেগুলেটেড কোম্পানির জন্য কিছু কিছু এক্সেপশন রাখা হয়েছে। তো তারা এই ধরনের কোম্পানি বা কোনো কোম্পানি যদি এই ধরনের অ্যাকুমুলেটেড লস থাকে, তারা যদি চিন্তা করে যে আসলে তারা লিস্টেড হবে, তাহলে সেক্ষেত্রে তারা চাইলে লিস্টেড হতে পারে, বাট সেক্ষেত্রে হয়তো তাদেরকে ওটা ডিসকাউন্ট কম হতে পারে। তো এখানেও বুক বিল্ডিং এর মতো আসলে ফিক্সড প্রাইসও কিন্তু কিছু বড় ধরনের পরিবর্তন আসছে। আচ্ছা, আরেকটা খুব আপনার যে বিতর্ক ছিল যে হোল্ডিং পিরিয়ড ম্যান্ডেটরি, যেটা আপনার লক ইন বলি,
জি। সেখানে কি পরিবর্তন এসেছে? আচ্ছা, লক ইনে কিছু পরিবর্তন আসছে। প্রথমত আমি যদি এলিজিবল ইনভেস্টরদের পার্সপেক্টিভ থেকে বলি, আগে কিন্তু এলিজিবল ইনভেস্টরদের যে শেয়ারটা ছিল সেই শেয়ারটা কিন্তু ফুললি আপনার লক ফ্রি ছিল। তার মানে চাইলে তারা যে কোনো সময় লিস্টেড হওয়ার পরে কোম্পানিটা ওই শেয়ারটা তারা ডিসপোজ করতে পারতো। বাট এখন এইটাকে 50% শেয়ার 90 ডেজ, 25% 120 days, and rest 25% 180 days ওকে, জন্য খুব লকিং শর্ট থাকবে। না। খুব শর্ট না। এখন এখানে হয়তো একটা নোশন থাকতে পারে যে আসলে যেহেতু ইনস্টিটিউশন এখানে পার্টিসিপেট করবে, তারা আসলে একটা হয়তো প্রাইসে একটা সাপোর্ট বা এই কোম্পানিটা যখন তারা তো একটা ক্যালকুলেশন বেসিসে বা আমরা যেটা বলছি বিভিন্ন ভ্যালুয়েশন বেসিসে এটাকে তারা শেয়ারটা সাবস্ক্রাইব করবে। সেদিক থেকে হয়তো না, দ্যাটস গুড একটা যে ভাবনা একটা থাকতে পারে। কোম্পানি আধা বছর আপনি হোল্ড করতে পারবেন না, বাট ইউ আর বিডিং ফর দিস, এটা আসলে সেটাও হতে পারে, বাট 50% কিন্তু 90 ডেজেই আপনি বিক্রয়যোগ্য। আর অন্য দিক থেকে আমাদের যেটা হচ্ছে স্পন্সর বা ডিরেক্টরদের, তাদের তো এটা ইউজুয়ালি এখনো আছে, যেটা 3 বছরের জন্য লক ইন থাকবে। এর বাইরে যদি অন্য কাউকে শেয়ার দেওয়া হয়ে থাকে আইপিও 3 বছর আগে, তাহলে সেক্ষেত্রে 1 বছর লক ইন থাকবে। আর যদি তার চেয়েও যদি কম সময়ের মধ্যে, 3 বছরের কম সময়ের মধ্যে যদি কোনো শেয়ার লট হয়ে থাকে, তাদের শেয়ারটা 1 বছর লক ইনে থাকবে, এবং এছাড়া বাকি সবার 2 বছর থাকছে। আর একটা মেজর চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আগে মোর দেন 10% যাদের শেয়ার থাকতো তাদেরটা 3 বছর লক ইন থাকতো, বাট এখন মোর দেন 5% যাদের শেয়ার থাকবে, তার মানে সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিংটা একটু থ্রেশহোল্ডটা কমে গেছে। গ্রিনফিল্ড আপনার আইপিও তে অ্যালাউ করা হবে, জি, উইচ ইজ গুড, বাট যে আপনার গ্রিনফিল্ডকে আপনার যে কোনো ফ্রডুলেন্ট কিছু হবে না, এগুলো চেক এন্ড ব্যালেন্সের কোনো মেকানিজম আপনি দেখেছেন কিনা? যথার্থ বলেছেন। গ্রিনফিল্ড তো আসলে সারা পৃথিবীতেই এই জিনিসটা এক্সারসাইজ করা হয়, এবং আসলে তার আগে বাবু ভাই একটা কথাই বলে নিই যে এটাই কিন্তু আসলে সব খুবই নর্মাল যে ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজারে কিন্তু আসলে দীর্ঘমেয়াদী পুঁজির বড় উৎস হবে। তো সেটা এস্টাবলিশ বিজনেস হোক বা গ্রিনফিল্ড হোক বা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই হোক। তো কারণ ইকোনমি কিন্তু এভাবেই গ্রো করবে বা করা উচিত, আমরা যে কোনো ইকোনমি ইনফ্যাক্ট এর বাইরে গেলে আসলে কি হয় সেটা আমরা আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখতে পাচ্ছি। জি, আসলে কারণ শর্ট টার্ম ফাইন্যান্স দিয়ে আসলে লং টার্ম ওই ম্যাচ করাটা তো আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং আসলে এটা নর্মালি এক্সপেক্টেড যে কোম্পানি তার এক্সপানশনের জন্য, কোম্পানি তার বিজনেস গ্রোথের জন্য বা নেক্সট ফেজের জন্য আসলে ক্যাপিটাল মার্কেট থেকেই তার পুঁজিটা সংগ্রহ করবে। তো আপনি যেটা বললেন যে আসলে গ্রিনফিল্ডের এই ধরনের কোনো রিস্ক থাকে কিনা বা যেটা, তো কয়েকটা চেক পয়েন্ট এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এক নম্বর হচ্ছে বলে দিই, গ্রিনফিল্ড আসলে কিন্তু প্রিমিয়াম ইস্যু হবে না। গ্রিনফিল্ড আইদার অ্যাট পারে অথবা আপনার ডিসকাউন্টে এখানে হবে। তো গ্রিনফিল্ড যখন করবে তখন কিন্তু সেখানে সেই কোম্পানির যে তাদের সামনের বছরগুলো যে প্রজেকশন, সেটা কিন্তু অডিটর বিভিন্ন স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া হয়েছে, অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী তারা সার্টিফিকেশনটা করবে। এছাড়া যেই ওনার বা ডিরেক্টররা আসলে ওই গ্রিনফিল্ডের সাথে আছেন, যুক্ত আছেন, তাদের কিন্তু ওই ট্র্যাক রেকর্ড থাকতে হবে যে তারা এই বিজনেসে আসলে এক্সপার্ট এবং এই বিজনেসটাতে তাদের সেই ট্র্যাক রেকর্ড আছে। এবং এর সাথে কথা যদি আমরা বলি, কেউ ইপিসি করবে গ্রিনফিল্ড, এখন কেউ একটা ইপিসি কন্ট্রাক্টে যাচ্ছে বা এই ধরনের, তাহলে কিন্তু তাকে কিন্তু সেই কন্ট্রাক্ট বা সামনে তারা কিভাবে এটাকে বিজনেসটাকে প্রফিটেবল করবে সেটার একটা রাখছে। এবং আরও কিছু কন্ডিশন আছে, যেরকম ধরেন কোম্পানিটাকে যতদিন পর্যন্ত প্রফিটেবল না হচ্ছে বা যেই আপনার নেট প্রফিট না করছে, পজিটিভ প্রফিট রিপোর্ট না করছে, তারা কিন্তু এখান থেকে এক্সিটও নিতে পারবে না। এবং এখানে কিন্তু আবার ইকুইটিরও একটা পোর্শনের কথা বলা আছে যে এই ধরনের গ্রিনফিল্ডে কিন্তু ওনার মানে যারা স্পন্সর গ্রুপ, তাদের কিন্তু একটা সার্টেন পোর্শন, ইফ আই এম নট রং, প্রায় 70% বলা হয়েছে ইকুইটি তাদের পার্টিসিপেশন থাকতে হবে। সো তাদের কিন্তু আরো বড় পুঁজিটা এখানে বিনিয়োগ করা থাকবে। একটা জিনিস যেটা কিনা এখন হয়তো যে আপনার বিকজ অফ দ্য মার্কেট কন্ডিশন স্টার্ট আপ গুলো
স্ট্রাগল করছে, বাট তাদের কিন্তু ফাইন্যান্স দরকার, বিকজ তাদের ইম্প্যাক্ট আসলে একটা আই মিন টেকনোলজি বেস যে সমস্ত স্টার্ট আপ কোম্পানি আছে, তাদের যে আমরা সোশ্যাল প্লাস ইকোনমিক ইম্প্যাক্ট ট্রেডিশনাল কোম্পানির চাইতে জি অনেক বেশি। জি কিন্তু স্টার্ট আপ তো আসলে লস নিয়েই আইপিওতে যায় সারা পৃথিবীতে। জি আমাদের দেশে সেটি কি আসলে সেই রাস্তা কি খোলা হয়েছে কিনা? এটা নিয়ে পলিসিগতভাবে আমার যতটুকু নলেজ আছে, এটা নিয়ে অনেকদিন ধরে কাজ চলছে। আমরা বিভিন্ন ফোরামে এটা নিয়ে কথা হয়েছে, স্টার্ট আপ কোম্পানিগুলোকে আসলে কিভাবে এই ক্যাপিটাল মার্কেটে ব্লেন্ডিং করা যায়। কারণ তাদের এখানে ভ্যালুয়েশনেরও কিন্তু আসলে বড় একটা বিষয় থেকে যাবে। কারণ যেটা আমাদের কনভেনশনাল যে ভ্যালুয়েশন মেথড, সেটা দিয়ে আসলে স্টার্ট আপের যে ভ্যালুয়েশনটা, সেটা হয়তো পুরোপুরি সাকসেসফুলি এখানে ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট হতে পারে। আপনি যদি আদার রেগুলেটরের কথা বলি, অনেক রেগুলেটরি কিন্তু স্টার্ট আপের জন্য বিভিন্ন রকমের স্কিম বলেন বা আলাদা ভ্যালুয়েশন যে বিষয়গুলো সেটা ইন্ট্রোডিউস করছে। তো আমার মনে হয় যদি আমরা সাকসেসফুলি এই রুলসটা যদি ইমপ্লিমেন্ট হয়, তো আমার মনে হয় সামনে স্টার্ট আপ কমিউনিটিকে নিয়ে বা যে বিজনেসগুলো আছে, সম্ভাবনা যে ব্যবসাগুলো, অবশ্যই একটা দেশের গ্রোথের জন্য স্টার্ট আপ ভূমিকা অনেক, এবং তাদেরও কিন্তু আসলে ফান্ড সাপোর্টটা প্রয়োজন পড়বে, এবং ক্যাপিটাল মার্কেট হচ্ছে বেস্ট একটা জায়গা যেখান থেকে স্টার্ট আপ কমিউনিটি বা স্টার্ট আপ বিজনেসগুলো আসলে কিন্তু ফান্ডটা নিতে পারে। যে নেট জন্য। অ্যাসেট ভ্যালুর কথা যদি জি। আমরা বলি, যে ধরেন বিকাশ জি ইটস মেকিং মানি নাও, ওকে বাট তা তো আপনার দীর্ঘদিন লস করে তারপরে সে আপনার ইউনিকর্ন হয়েছে। তো এখন যদি নেট অ্যাসেট ভ্যালুর উপরে তার প্রাইস না যায়, বিকাশ কি লিস্টেড হবে কিনা? এই মুহূর্তে বিকাশের আই মিন যে নট অনলি বিকাশ, যে আচ্ছা। আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার জি তখন আপনি কতটা ইন্টারেস্টেড হবেন? যদি আসলে আপনি যেটা বললেন যে ন্যাভ বেসিস, আসলে এটা তো ন্যাভ বেসিসটা যখন হয় তখন তো এটা হিস্ট্রিক্যাল বেসিস একটা ভ্যালুয়েশন হয়। তো যদি আসলে সে এত এই ধরনের বিগ সাইজ কোম্পানির জন্য যদি আসলে আইপিও যদি চিন্তা করেন, তো আমরা কিন্তু তখন কিন্তু ফিক্সড প্রাইসে করতে হবে কোনো কথা নেই, তার জন্য বুক বিল্ডিং খোলা আছে, এবং সেখানে কিন্তু তার ভ্যালুয়েশন কিন্তু ফিউচারিস্টিক যে কনসিডারেশনগুলা সেটা কিন্তু চলে আসবে। ওকে, এবং আরেকটা বিষয় আপনাকে জানা রাখি, যেহেতু আপনি বললেন যে বিগ সাইজ, তো আইনে কিন্তু বড় পেড আপ বা বড় নেটওয়ার্ক যে কোম্পানি, তাদের জন্য একটা কিন্তু ভালো কিন্তু একটা ইনসেন্টিভ রাখছে। ইনসেন্টিভটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টসে বলা আছে যে আপনাকে মিনিমাম 10% ডাইলুশন করতে হবে। তার মানে আপনার এক্সিস্টিং যে শেয়ার আছে তার 10% আপনাকে পাবলিক অফার করতে হবে। ওয়ারেস বুক বিল্ডিং এর ক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো কোম্পানির প্রি আইপিও পেড আপ ক্যাপিটাল 500 কোটি অধিক অথবা নেটওয়ার্থ 500 কোটির অধিক হয়, তাহলে সেই কোম্পানি কিন্তু লেস দেন 10% ডাইলুট করতে পারবে বা মার্কেটে অফলেট করতে পারবে, বাট সেটা আবার 5%-এর নিচে হবে না। সো এইটা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন। তখন আবার এক্ষেত্রে সে আপনার যে এনবিআর যে ট্যাক্স ইনসেন্টিভ সেটা বোধহয় আবার পাবে না। সেটা একটু ট্যাক্সের, জি ট্যাক্সের ক্ষেত্রে সেটা হয়তো একটা লিস্টিংটা পসিবল, লিস্টিংটা পসিবল, কারণ বিভিন্ন রকমের কনসিডারেশন থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা একটা বলবো একটা বেশ বড় পরিবর্তন আসলে। নিশ্চয়ই আগের চাইতে লিবারেল হয়েছে জিনিসটা। একটা সময় ছিল যখন একটা ভালো আইপিও আসলে বাজারে ইনভেস্টর আসতো, এটি প্রায় দীর্ঘদিন আমরা ভুলে গেছিলাম। আর এক পর্যায়ে যখন এই যে প্রোরাটা এন্ড সবকিছুর কারণে অল্প কটা শেয়ারের জন্য আইপিও ক্লিক করার মানসিকতাও, 11টা শেয়ার লাইক 300 টাকার শেয়ার কেনার জন্য একটা আইপিও ফর্ম ফিল আপ করা, এটি আসলে খুবই কাম্বারসাম ছিল সাধারণ মানুষের জন্য। আপনি এখন কি বিশ্বাস করছেন যে যে গিভেন রেগুলেশনস এসেছে তার মাঝখানে এতে কি আইপিওর সংখ্যা প্লাস সাইজেবল আইপিও যেটাতে কিনা যে আপনার কয়েক লাখ 4 লাখ লোক পার্টিসিপেট করতে আসবে, জি আসলে ফোর্সি করছেন? জি আসলে একটা ভালো আইপিও বা ভালো একটা ইস্যু কিন্তু একটা মার্কেটকে আসলে কিন্তু খুব ভালোর দিকে নিয়ে যেতে পারে, এবং এটা কিন্তু আমরা বিভিন্ন সময় হিস্ট্রিতে, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হিস্ট্রি আমরা বিভিন্ন সময় দেখেছি। আমি নাম উল্লেখ করছি না, বাট বিভিন্ন সময় ভালো কিছু ইস্যুতে কিন্তু মার্কেটের পার্টিসিপেশন ছিল, আপনি ভলিউম বা ট্রেড সবকিছুই কিন্তু তখন ক্যাপিটাল মার্কেটে একটা মানুষের আগ্রহ আসছে। তো আপনি যেটা আমাকে কোশ্চেন করলেন আসলে যে এই রুলস দিয়ে কি আসলে সেই জায়গাটাতে আমরা যেতে পারবো কিনা বা সেটা আশা করছি কিনা,
আমি আসলে দুই পক্ষ দুইটা বিষয় নিয়ে আপনাকে বলছি। প্রথমটা হচ্ছে ইস্যুয়ারের পক্ষ থেকে। তো ইস্যুয়ারের পক্ষ থেকে কিন্তু এতদিন বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফোরামে ইস্যুয়ারদের কাছে যখন আমরা অ্যাপ্রোচ করি, তখন ইস্যুয়ারদের কিন্তু একটা আমাদের যে আগের যে ভ্যালুয়েশন ছিল সেটা নিয়ে তাদের একটা রিজার্ভেশন বা একটা অনীহা যে বলেন বা ওই ধরনের মোটিভেট হতো না। কারণ সেখানে একটা ক্যাপ ছিল। আপনি শুরুতেই এই প্রোগ্রাম শুরুতেই বললেন যে বিভিন্ন কালের পরিক্রমে আসলে আমাদের ভ্যালুয়েশনটাকে বিভিন্ন দিকে চলে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি এরকম ছিল না, জিনিসটা একটা সময় ছিল যে আই মিন বুক বিল্ডিং ওয়াজ লিবারেল এনাফ, যে তখন একটা অভিযোগ ছিল যে যে আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের একটা ক্লাবের মতো করে যে কোনো একটা প্রাইস তারা তুলে নিতে পারতো, জি, অ্যান্ড আন্ডার টেবিল ডিল হওয়ার কথা ছিল, অনেক এই ধরনের অভিযোগ আছে। ওকে। পরবর্তীতে এটিকে আসলে মাথা ব্যথা কমাতে গিয়ে মাথা কেটে ফেলা হয়েছিল। সেখান থেকে হয়তো বা এটা একটা ব্যালেন্সড একটা জায়গায় এসেছে আপনার। জি, সেটা আপনি বলতে সেন্টিমেন্টটা পারেন। যদি পিক করতে হ্যাঁ, পারেন বলতে ঠিকমতো। পারেন, বাট ব্যালেন্স কিন্তু আসলে দুই এন্ডেই এই রুলসটাতে আছে। দুই এন্ডে বলতে ইস্যুয়ারের যে দিকটা, আবার ঠিক একইভাবে রেগুলেটর বা সুপারভিশন বা মেরিটটা খোঁজা কেন বললাম, পূর্ববর্তী রুলস গুলোতে কিন্তু এক্সচেঞ্জ এত এম্পাওয়ার্ড ছিল না। এখন কিন্তু এক্সচেঞ্জ অনেক এম্পাওয়ার্ড এই রুলসে। এক্সচেঞ্জ একসময় ওপিনিয়ন দিত, অবজারভেশন অবজারভেশন দিত, দিত, আর বাট যেটি একসময় বন্ধ করে দেওয়া হচ্ছিল যে জি, উই ডোন্ট নিড অ্যান এক্সচেঞ্জ ইন অ্যান আইপিও প্রসেস। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিরেক্টিভ সর্বশেষ, আসছে, নোটিফিকেশন আসছে। এখন কিন্তু এই রুলসের আন্ডারে কিন্তু এক্সচেঞ্জ 30 দিনের মধ্যে একটা কোম্পানির যাবতীয় বিষয় দেখে, যাবতীয় বলতে আসলে কিন্তু এখানেও একটা বিষয় অ্যাড হয়েছে। রুলসে বলা হয়েছে যে এক্সচেঞ্জ চাইলে কিন্তু ওই কোম্পানির ফ্যাক্টরি ভিজিট, ওই কোম্পানির বিজনেস অফিস ভিজিট করতে পারবে এবং চাইলে এক্সপার্ট প্যানেলকে এঙ্গেজ করতে পারবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আদার যে ইস্যুগুলো আছে সেটাকে ভেরিফিকেশন করার জন্য। তো এটা কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ এইটাই যে আমাদের কিন্তু এখানে রেগুলেটররা কিন্তু বা এক্সচেঞ্জ কিন্তু এই আইপিও করার আগে কিন্তু বিজনেসগুলোকে দেখে আসতো না, ফ্যাক্টরিটা ভিজিট করতো না, অপারেশনটা কি কি ধরনের, কত বৃহৎ আকারে নাকি ছোট আকারে, এই বিষয়গুলো কিন্তু তাদের সাথে একটা একটা টিম যখন একটা জায়গায় সরাসরি আপনি বিভিন্ন জায়গায় যান, গিয়ে দেখেন, কথা বলেন, প্রসেসটা দেখেন, তখন যেই সেটার যে কি বলবো সেটার ওন করা আর ডিসক্লোজারে আসলে ওই জিনিসটা দেখা কিন্তু অনেক মানে তফাৎ। তো এটা কিন্তু একটা মেজর শিফট। একটা হ্যাঁ, ইতিবাচক পরিবর্তন। এবং তাদেরকে কিন্তু আবার এই কাজটা কিন্তু এরকম না যে অনেক সময়ের জন্য, তাদের কিন্তু এই আইনে বলা হয়েছে যে ইনিশিয়ালি তারা 30 দিনের মধ্যে এই কাজগুলো শেষ করে রেগুলেটর বা বিএসসির কাছে কিন্তু তারা রিকমেন্ডেশনটা প্রেরণ করবে। তাহলে কিন্তু এখানে কিন্তু আবার চেক ব্যালেন্সটাও করা হচ্ছে। এবং দেখেন আইপিওর কিন্তু ইউজ অফ প্রসিডটাকেও কিন্তু এখন আরেকটু ফর্মালাইজড করা হয়েছে। আগে কিন্তু 1/3 বা 33% যে কোনো লোনের জন্যই রিপেমেন্ট করা যেত, দ্যাট ইজ ইনক্লুডিং ওয়ার্কিং ক্যাপিটাল লোন। বাট এখন কিন্তু বলা হচ্ছে যে 30%, মানে 3.33% কমে গেল। এবং সে লোনটাও আপনি পারবেন হচ্ছে যে লোনটা আপনি অলরেডি প্রজেক্ট অথবা বিএমআরির জন্য আপনি ইউজ করেছেন, ব্যবসার সম্প্রসারণে, এক্স্যাক্টলি এক্সপানশনের জন্য। এবং আরও কথা থাকে, এই লোনটা প্রিভিয়াসলি আপনার ডিফল্ট অথবা রিশিডিউল হয় নাই। তার মানে কোনো ব্যাড লোন আপনি হয়তো এটাকে রিশিডিউল করে আপনি আইপিওর টাকা থেকে এটা আপনি পরিশোধ করবেন, সেই জিনিসটা এখন থাকছে না। একমাত্র যেই লোনটা আপনি অ্যাকচুয়ালি বিজনেস এক্সপানশনের কাজে ইউজ করেছেন সেইটাই কিন্তু এখন ইউজ হবে। তো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে শুধু ইস্যুয়ার বা ইস্যু ম্যানেজারকে ফ্যাসিলিটেট করা সেটা না, ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে পুরো কন্ট্রোল মেকানিজম বা চেক অ্যান্ড ব্যালেন্সটা কি এখানে আছে কিনা। সো রেগুলেটর হিসেবে বিএসসিসি আছেন, এক্সচেঞ্জ অপারেট করছে, এক্সচেঞ্জ কিন্তু তারা তাদের রিকমেন্ডেশনগুলো দিচ্ছে, তারা তাদের প্যানেল, তারা ফিজিক্যাল ভেরিফিকেশন করছে এবং ইস্যু ম্যানেজারের দায়িত্ব অনেক, কর্তব্য অনেক বেড়ে গেছে, তারা তাদের পার্টটা দেখবে। ওভারঅল যে হোলিস্টিক অ্যাপ্রোচ, মেরিট প্লাস ডিসক্লোজার সব কিছুকে ইনশিওর করার পরে এবং ভ্যালুয়েশনটা চলে আসছে মার্কেট বেসড এবং মার্কেট পার্টিসিপেন্টরাও কিন্তু এখানে ভূমিকা থাকবে। শুধু ইস্যু আর ইস্যু ম্যানেজার সম্মিলিতভাবে ইটস মোর ব্যালেন্সড এন্ড যে আপনার কনস্ট্রাকটিভ আমরা যদি বলতে পারি। সো আমি কিন্তু ব্যক্তিগতভাবে আশা করছি এটা এই রুলসটাকে সবাই খুব পজিটিভলি নেবে
এবং মার্কেটের জন্য আসলে আমাদের যে আমরা এজ ইস্যু ম্যানেজার বা ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে আমরা যেটা করি, আমরা ইস্যুয়ার কোম্পানিকে মার্কেটে আনার জন্য বিভিন্নভাবে মোটিভেট করি বা তাদেরকে মার্কেট নিয়ে আসি। তো আমার মনে হয় আমরা এই রুলসটার মাধ্যমে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কোম্পানিকে মার্কেটে নিয়ে আসার জন্য এনকারেজ করতে পারবো। ইম্পর্টেন্ট থিং হচ্ছে ভ্যালুয়েশনটা, ফেয়ার ভ্যালু বা মার্কেট বেসড অ্যাপ্রোচটা। এবং আরেকটা ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে ইনভেস্টর দিক থেকে যদি চিন্তা করি, সবকিছু যে মৌলভিত্তিক যে কোম্পানিগুলো, সেটার ক্রস চেকিংটা বা ভেরিফিকেশনটা ইম্পর্টেন্ট। এখানে যেরকম এখন কিন্তু যে কেউ চাইলেই কিন্তু আর ফিক্সড প্রাইস আইপিও করতে পারছে না। 125 কোটি টাকার উপরে যদি আপনার পেড আপ ক্যাপিটাল হয়ে যায়, আপনি কিন্তু আর ফিক্সড প্রাইসের জন্য এলিজিবল না। বুক বিল্ডিং, হ্যাঁ, বুক বিল্ডিং যেতে হলে কিন্তু আবার ওই কোম্পানির সেই স্ট্রেংথ প্রয়োজন হবে। কারণ কেউ তো আসলে খুব কম প্রিমিয়ামের জন্য তো সে আসলে বুক বিল্ডিং এ যাওয়া তার জন্য কস্ট ইফেক্টিভ না। আর বুক বিল্ডিং এ তো আসলে সেটার স্ক্রুটিনি বলেন বা পুরো মার্কেট আপনাকে সেভাবে স্ক্রুটিনাইজ করবে আপনার ভ্যালুয়েশন করার জন্য। তো বিভিন্ন সময় যেটা আসলে বিভিন্নভাবে বলা হতো যে অনেক কোম্পানি হয়তো খুব পেড আপ ক্যাপিটাল হয়তো একটা বড় পেড আপ ক্যাপিটাল নিয়ে হয়তো মার্কেটে চলে আসছে, বাট সে পরবর্তীতে ডিভিডেন্ড বার্ডেনের কারণে বা বিভিন্ন কারণে সে আর পারফর্ম করতে পারছে না। তো এখানটা তো একটা কিন্তু ব্যালেন্সিং করার চেষ্টা করা হয়েছে। এখন সূর্য ভাই, আইপিও মার্কেট, আইপিও ফ্লো ফোরকাস্ট, জি, যে 26 সালে আপনি কেমন আইপিও এক্সপেক্ট করছেন আমাদের মার্কেটে? ইনশাল্লাহ আমরা তো অ্যাকচুয়ালি একটা পুরো বছর কাটাইছি উইদাউট এনি আইপিও। তো আশা করছি 26টা আমাদের ইকোনমির সাথে সাথে আমাদের আইপিও মার্কেটটা এবং ক্যাপিটাল মার্কেটটা বোথ সবগুলো বিষয় একসাথে টার্ন অ্যারাউন্ড করবে। আর যেহেতু না উই হ্যাভ দ্য ক্লিয়ার ইন্ডিকেশন অ্যান্ড হাউ দিস আইপিও, নিউ আইপিও উইল ওয়ার্ক। তো এখন আসলে কিন্তু আমাদের যেটা বলা যায় হাতে রসদ চলে আসছে। সো এখন আসলে আমরা কিন্তু ইস্যুয়ারের কাছে পৌঁছানো, এবং আসলে কিন্তু এটা শুধু আমাদের কাছে না, মার্কেটের সাথে জড়িত সবাই, স্টেক হোল্ডার, রেগুলেটর থেকে শুরু করে এক্সচেঞ্জ, অডিটর, মিডিয়াতে যারা আছেন, সবাই কিন্তু আসলে তাদের কাছে এই ইনফরমেশনগুলো আসলে ডিজামিনেট করতে হবে। এবং মার্কেটের স্বার্থেই, ক্যাপিটাল মার্কেটের স্বার্থেই কিন্তু কোম্পানিগুলোকে লিস্টিং করতে হবে। তো আমি আশাবাদী, একই সাথে এটাও আশাবাদী হয়তো রেগুলেটরের থেকে আরেকটু এফোর্ট এবং পলিসি লেভেল আরেকটু সদিচ্ছা বা আরেকটু মোটিভেট করে এবং আরেকটু ইনস্ট্রাকশনটা দিয়ে স্টেট ওন যে আমাদের প্রফিটেবল অর্গানাইজেশনগুলো আছে, মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো আছে, তাদেরকেও মার্কেটে ইনক্লুড করা। কেউ কারো যদি কোন ধরনের কোনো ফ্যাসিলিটি স্টেট ওন কোম্পানির আসলে তার গভর্নেন্স, তার যে আপনার এক্সেসিভ ব্যুরোক্রেটিক যে বটলনেকস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ডিসিশন মেকিং এ, স্ট্র্যাটেজিক, এগুলো ঠিক করার আগে আসলে এগুলো নিয়ে থাক, আমি আজকে সেই বিতর্কে আপনার সাথে যাব না। কোন সেক্টর থেকে আইপিও বেশি এক্সপেক্ট করছেন নেক্সট 1-2 ইয়ার্সে? সেক্টর বলতে আসলে আমরা তো অ্যাজ এ কান্ট্রি আস্তে আস্তে লাইট থেকে একটু মিড ক্যাটাগরি যে হেভি ইন্ডাস্ট্রিগুলোর দিকে আমরা শিফট করছি। তো রিসেন্ট টাইমে যদি বলেন, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু বেশ ভালো করছে। ইভেন এফএমসিজি, কারণ যে বিজনেসগুলো আসলে সিজনালিটি কম, যে কোনো সিচুয়েশনে কিন্তু আসলে তাদের ডিমান্ড সাইডটা সবসময় থাকে। এন্টায়ার ইনফ্লেশনারি সাইকেল লাস্ট 3 ইয়ার্সে দেখলাম। হ্যাঁ, তো সেদিক থেকে কিন্তু আমরা আশা করছি এই সেক্টরগুলো, প্লাস এখানে আইটি সেক্টর আছে, কারণ ভ্যালু এডিশনের একটা বড় বিষয় থাকে। কারণ দেখেন, বিজনেস তো অনেক ধরনের বিজনেস আছে, কিন্তু আসলে যেখানে একটু ভ্যালু এডিশনটা বেশি থাকে সেখানে একটু প্রফিটেবিলিটির সুযোগটা বেশি থাকে, মার্জিনটা সুযোগ বেশি থাকে। তো ওভারঅল কিন্তু এই সেক্টরগুলোর সম্ভাবনা আছে। এবং সর্বোপরি আসলে যেই সেক্টরগুলো মোর ফর্মালাইজড, যে সেক্টরগুলা অ্যাকচুয়ালি সামনে আমাদের ইকোনমির সাথেও মোর অ্যালাইন। যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, তখন সাথে ইঞ্জিনিয়ারিং চলে আসে, সাথে আপনি যদি জীবনযাত্রার দিক থেকে তাকান, এফএমসিজি বা আইটি বা ফার্মাসিউটিক্যাল বা হেলথ কেয়ার সেক্টর। কারণ
করোনা পরবর্তী কিন্তু আসলে হেলথ কেয়ার সেক্টর মানুষ কিন্তু তার হেলথ Yeah. ব্যাপারে অনেক কনসিয়াস। হেলথকেয়ার স্পেন্ডিং বিশেষ করে Spending, যারা জি। এফোর্ড করতে পারে জি মাচ হায়ার। জি সো দ্য কনক্লুশন হচ্ছে যে আইপিও ফ্লো বাড়বে। ইনশাল্লাহ আমরা তো আশা করছি। আর সেই জন্য আমরা আসলে পুরোপুরি মার্কেটে ঝাঁপিয়ে পড়তেও আগ্রহী এবং কাজও করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে, এবং রেগুলেটরের সহায়তা থাকলে, পলিসি লেভেল থেকেও যদি আমাদের সহায়তা থাকে, আমরা আশা করছি সামনের দিনগুলোতে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমি জি। ভুলে গেছিলাম জি, জি, please. খালিদ ভাই, যে একটা আইপিও কোনো কোম্পানি যদি আপনার সাথে ইস্যু ম্যানেজার হিসাবে এগ্রিমেন্ট করে, জি যে সে সিদ্ধান্ত নেয় জি আজকে তার আইপিও আই মিন স্টক ডেবু হতে জি। কতদিন সময় লাগবে? এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে। আমি একটু তার সহজভাবে, প্রস্তুতির উপর জি, ডিপেন্ড করে ডেফিনেটলি। জি আমি একটু সহজভাবে যদি আমি আপনাকে বলি যে দেখেন, আইপিও তো আপনারা দিন গণনা করছেন হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে। আসলে আইপিও কিন্তু একটা লং প্রসেস হতে পারে কারোর জন্য, আবার একটু অনেকের ক্ষেত্রে শর্ট প্রসেস হতে পারে, ডিপেন্ড অন দ্য কমপ্লায়েন্স। তো আইপিও জার্নিটা আসলে শুরু হয় হচ্ছে একটা কোম্পানি যেদিন থেকে সিদ্ধান্ত নিল যে উই ওয়ান্ট টু গো টু দ্য ক্যাপিটাল মার্কেট। এরপরে কিন্তু আসলে সেদিন থেকে কিন্তু তার কিন্তু একজন ইস্যু ম্যানেজারের সাথে কিন্তু কাজ করা শুরু করে দেওয়া উচিত বা করতে হয়। কারণ এখানে কিন্তু আসলে আমাদের কমপ্লায়েন্সের ইস্যুগুলো থাকে, কর্পোরেট গভর্নেন্সের ইস্যুগুলো থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিসক্লোজার। কারণ অ্যাজ এ নন লিস্টেড কোম্পানি অবশ্যই আপনি লিস্টেড কোম্পানির মতো যে ডিসক্লোজার গুলো প্রয়োজন হয় প্রাইভেট সেটা আপনি কোম্পানি দেন না। পাবলিক হতে গেলে তার যে প্রস্তুতি and প্রস্তুতি, নিজেকে বদলে ফেলা। জি। তো আসলে কিন্তু আমি আপনার মাধ্যমে বলবো যে কোম্পানিগুলো বা যে যারাই আসলে লিস্টিং এর চিন্তা করছে ভবিষ্যতের জন্য, বা অনেকের হয়তো ফান্ড প্রয়োজন নেই, হয়তো সাকসেশন জন্য তার কোম্পানির পারপিচুয়ালিটির জন্য যদি চিন্তা করে যে আমি আসলে আমার কোম্পানিটা, আমাদের গ্রুপ, অনেকে গ্রুপ কোম্পানি আছে, অনেকে ফ্যামিলি ওন বিজনেস আছে, সেটাকে একটা সাকসেসফুল এন্টিটি হিসেবে তারা ফর পারপিচুয়ালিটি রেখে যাবে, তাহলে কিন্তু তারা যদি চিন্তা করে তাদেরকে কিন্তু একটা সময় নিয়ে প্রিপারেশনটা নেওয়া বেটার। কারণ আগে সময় নিয়ে কমপ্লায়েন্স এবং আদার যে ইস্যুগুলোকে আপনি যদি অ্যাড্রেস করে যান, তাহলে কিন্তু আপনার ওই যে অ্যাপ্লিকেশন থেকে আমরা যে বললাম যে রেগুলেটর রিভিউ করবে, এটা রিকমেন্ডেশন ঠিক দিবে, করো, তারপরে হ্যাঁ, আবার সেটা ঠিক তাহলে করো। সেই কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। কারণ আমরা কিন্তু আমাদের এক্সপার্টিস, আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আমরা কোম্পানিগুলোকে গাইড করি, যে যেহেতু আমরা অনেকগুলো ইস্যু নিয়ে সবসময় ডিল করি সারা বছর, সবসময় আমাদের এটা এই কাজের মধ্যে থাকতে, তো আমরা কিন্তু প্রথমে স্ক্রিনিংটা করে ফেলি এবং তাদেরকে আমরা ওই রিকমেন্ডেশনগুলো দিয়ে দিই, যে রিকমেন্ডেশনগুলো তাদেরকে পরবর্তীতে রেগুলেটরের কাছে গিয়ে সেটা ডিফেন্ড করা বা সেটা মিট করাটা খুব ইজি হয়ে যায়। তো আসলে ওইভাবে ধরাবাঁধা তো আসলে সময়টা বলা যাবে না, তবে আপনার প্রস্তুতির উপরে আপনার সময়টা ডিপেন্ড করছে। নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো জি যে আইন হয়েছে তার সুষ্ঠু প্রয়োগ থাকবে and তার সুফল আমাদের ক্যাপিটাল মার্কেট পাবে। জি আসলে বাবু ভাই, কারণ সুষ্ঠু প্রয়োগের জন্য কিন্তু আসলে শুধু রেগুলেটর না, রেগুলেটর, কাজ করতে হবে। আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়ারিজ, যে ইস্যুয়ার, যে ইনভেস্টর, সবার কিন্তু সমান আগ্রহ থাকতে হবে এবং ওই পরিমাণ নিষ্ঠা থাকতে হবে, তাহলেই কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেটের আমরা যে সামনের দিনগুলো পজিটিভ চিন্তা করছি বা মোর স্কেলেবল, মোর গ্রোথ চিন্তা করছি, সেটা কিন্তু পসিবল। আর আদারওয়াইজ আমরা শুরুতে যেটা বললাম যে আইন আছে, আইনের প্রয়োগটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো রেগুলেটর আসলে তার আইনের প্রয়োগটা করবে, আর আমরা যারা মার্কেটের আদার যারা স্টেক হোল্ডার আছে, আমরা কিন্তু সেই আইনটাকে পরিপালন করব। এটাই হচ্ছে একটা মার্কেটের নর্মাল হেলদি সিস্টেম। হেলদি সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ খালিদ থ্যাংক ভাই। ইউ, থ্যাংক ইউ। দর্শক, ইনভেস্টমেন্ট ব্যাংকার খালেদ হাসান ভাই, তার কাছ থেকে আমরা শুনছিলাম নতুন আইপিও আইনকে তিনি কিভাবে দেখছেন। মোরলেস সবাই অবজেক্টিভ অ্যানালিসিস গুলো এভাবেই উঠে আসছে যে ইটস ব্যালেন্সড, অ্যান্ড যে সমস্ত জায়গায় আপনার যে খুবই স্কুইজ করে দেওয়া হয়েছিল সেখান থেকে এগুলো আরেকটু লিবারেল হয়েছে, অ্যান্ড যে চেক অ্যান্ড ব্যালেন্সটা চমৎকার। তো এটি আইপিও ফ্লো বাড়াবে। আর শেষ কথা তিনি যেটি বলেছেন যে আইন থাকলেই চলবে না, আইনের সুষ্ঠু যে প্রয়োগটা হতে হবে, আদারওয়াইজ মানে হিস্ট্রি উইল রিপিট, যে যা ঘটেছে আমরা তো জানি। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।